স্বাগতম সবাইকে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে আজকে আমাদের বিজ্ঞান ক্লাসে। আজকে আমরা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় পড়ার চেষ্টা করব। আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। ওকে, দেখো আমরা কেন আসলে, যেহেতু আমার যারা প্রিভিয়াস ক্লাস করছো বা আমার নতুন যারা ক্লাস করছো, তোমরা হচ্ছে নতুন আমার, তোমাদেরকে আজকে একদম ষষ্ঠ শ্রেণী থেকে, ঠিক আছে, ষষ্ঠ শ্রেণী থেকে আমরা হচ্ছে আজকে বিজ্ঞান পড়ানোর চেষ্টা করব। একদম পুরো তোমার কাছে বিজ্ঞান যাতে মুখস্থ বা বোরিং এই শব্দগুলো যাতে তোমার কাছে ফিল না হয়, তাই আমি ষষ্ঠ শ্রেণী থেকে তোমাদের নবম এবং দশম শ্রেণী পর্যন্ত আমি হচ্ছে তাদেরকেও পড়াই। তাই ভাবলাম তোমাদের যে শুরু জানি শেখার, বিজ্ঞান যে জানি শেখাটা, সেটা যাতে তোমাদের কি হয় বলতো, শেখার সুন্দর এবং সহজ লভ্য হয়, সেজন্য আমরা ষষ্ঠ শ্রেণী থেকে তোমাদের বিজ্ঞান বইটা শুরু করছি। তাহলে চলো কথা না বলে হচ্ছে আমরা আজকে ক্লাসটা শুরু করি। ওকে, আচ্ছা, দেখো আমরা একটু আগে সূচিপত্র দেখার চেষ্টা করব, যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস। একটু আমরা কথা বলার চেষ্টা করবো, রাইট? দেখো প্রথম অধ্যায় থেকে তোমাদের অধ্যায় আছে কয়টা? তোমাদের অধ্যায় আছে হচ্ছে, হ্যাঁ, 14টা। ঠিক আছে, ধরা যাক তোমাদের হচ্ছে যদি দুইটা পরীক্ষা হয়, তাহলে 1 থেকে 7টা অধ্যায় পর্যন্ত থাকবে প্রথম অর্ধবার্ষিকীতে। তারপর 8 থেকে ধরো তোমার হচ্ছে 14, এই দুইটা ধাপে হবে। যদি ধরো তোমাদের স্কুলে 3টা ধাপে হয়, তাহলে প্রথমে ধরো 5টা করে থাকবে, হ্যাঁ, 5টা বা 6টা করে অধ্যায় থাকতে পারে প্রত্যেকটা ট্রামে। আমি চেষ্টা করব প্রত্যেকটা অধ্যায় একদম পুরা বেসিক থেকে তোমাদের কি করার জন্য বলতো, তোমাদেরকে একদম পুরা শেখানোর জন্য। তাহলে চলো আজকে আমরা প্রথম অধ্যায় কি বলছি, বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। সবাই আমার ক্লাসের সাথে সাথে তোমরা হচ্ছে বইটা একটু খুলে ফেলবা। আচ্ছা, প্রথম অধ্যায় আমাদের নাম কি, বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হলো, তোমার উচ্চতা কত, তোমার ওজন কত, এখন কয়টা বাজে, আজকে বাতাসের তাপমাত্রা কত, ইত্যাদি। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময় এবং তাপমাত্রা মাপজোকর। মাপজোকর মানে হচ্ছে কি, তুমি যেটা দিয়ে হচ্ছে যে পদ্ধতি বা যে বস্তু তুমি যে পরিমাপ করবে, তাকে আসলে মাপজোকর বলা হয়। দৈনন্দিন জীবনে এই মাপজোকরের উপর আমরা নানাভাবে নির্ভরশীল করি। যেমন তুমি বাজারে গেছো, বাজার যাওয়ার পর তুমি যদি বলো যে আমরা হচ্ছে আমাকে 1 কেজি আলু দেন, তাই না? জাস্ট ওয়েট, আমি 1 কেজি হচ্ছে আলু দেন। তাহলে তুমি ওজন মাপার সময় তুমি নিশ্চয়ই ডিজিটাল মিটার বা বাটখারা তুমি পরিমাপ করতেছো কেজি হিসাব করার জন্য, রাইট? কেজি হিসাব করার জন্য, তো উচ্চতা হিসাব করার জন্য তুমি ফুট ব্যবহার করতেছো, তাই না? তারপর কয়টা বাজে, তুমি এখানে টাইম ব্যবহার করতেছো, সময়, তাই না? এই যে প্রত্যেকটা এইগুলো কিন্তু আমি যে কেজিটা মাপবো, যে বস্তুটা দিয়ে হচ্ছে আমি হচ্ছে কাউন্ট করব বা গণনা করব, ওইটাকে কি বলা হয় বলতো, মাপজোকর বলা হয়। এই মাপজোকরের মাধ্যমে আমরা মূলত কোনো কিছু পরিমাণ নির্ণয় করে থাকি। তাহলে আমরা কোনো কিছু পরিমাণ নির্ণয় করে যেটা দিয়ে করি তাকে কি বলা হয়, মাপজোকর। আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা হলো কি বলতো, পরিমাপ। তাহলে দেখো তো, এই যে আমরা এখানে দুটি শব্দ পাই, অনেকেই ভুল করে। 9-10 ওঠার পরও অনেকে হচ্ছে এই শব্দটি খুবই ভুল করে, পরিমাণ এবং পরিমাপ। খেয়াল করো, আমরা যে পরিমাণটা কি করবো বলতে নির্ণয় করবো, ওটাকে কি বলা হতো, পরিমাপ বলা হয়। তোমাদের যাদের হচ্ছে এই ভুলটা হয়, তোমরা হচ্ছে এই ক্লাসের কমেন্ট বক্সে জানাবে। ওকে, দেখো আমরা যে পরিমাণটা কি করে নির্ণয় করি তাকে কি বলা হয়, পরিমাপ বলা হয়। আচ্ছা, এখানে হয়তো আর কিছুই নাই, তোমাদের শুরু তো হচ্ছে এখান থেকে শুরু হবে। আমরা দেখো এটা হচ্ছে আমাদের একটা স্কেল এবং এটা হচ্ছে আমাদের থার্মোমিটার। আমরা সবাই ছোটবেলা দেখছি কিনা, ক্লাস 5-এ দেখছি কিনা বলো তো? ওকে, এবার একটু আসো আমাদের পার্ট 1, বিজ্ঞান কি। খুবই মজার একটা প্রশ্ন। তোমরা যারা নতুন, এটাকে হচ্ছে তুমি 3 দিয়ে রাখবা। এখান থেকে হচ্ছে তোমাদের অনেকগুলা প্রশ্ন করা হয়। কি বলছে, বিজ্ঞান। বিজ্ঞান শব্দটির অর্থ হলো বিশেষ জ্ঞান। জ্ঞান কি তা কি জানো?
কোনো বিষয়ের তত্ত্ব, উপাত্ত ও দক্ষতা এবং সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি, এই সব মিলিয়ে হয় বিজ্ঞান বিষয়ের জ্ঞান। তাহলে দেখো, আমি বিজ্ঞান কখন বলবো? যখন আমার কোনো বিষয়ের উপর তত্ত্ব, উপাত্ত, দক্ষতা এবং সেই বিষয়ের সম্বন্ধে উপলব্ধি থাকবে, এই সব কিছু মিলিয়ে হচ্ছে ওই বিষয় কি বলতো, জ্ঞান। আমরা কি বুঝতে পারছি? তাহলে কি বিজ্ঞান বলাটা কি আমরা এক সেকেন্ডে বলতে পারবো যে এটা আসলে বিজ্ঞানের একটা অংশ? বলো তো। তাহলে বিজ্ঞান শব্দের অপর নাম কি বিশেষ জ্ঞান, তাই না? এই বিশেষ জ্ঞানটা হওয়ার জন্য ওই বিষয়টির উপর আমাকে তত্ত্ব জানতে হবে, উপাত্ত জানতে হবে, দক্ষতা থাকতে হবে। এই সব কিছু নিয়ে আমার কেউ বিশেষ জ্ঞান। বিজ্ঞান তাহলে কোন বিষয়ের জ্ঞান? বিজ্ঞান হলো প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান। তাহলে বিজ্ঞান কি? প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান। এখন যেমন আবহাওয়া হচ্ছে, সাইক্লোন, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, এগুলো সব কিছু প্রাকৃতিক ঘটনা। তাই এই যে আমি জানতেছি ঘূর্ণিঝড় কেন হচ্ছে বা কিভাবে সৃষ্টি হয়, এই যে আমি সেই তত্ত্বটা পেলাম, উপাত্ত পেলাম, এবার আমাকে ঘূর্ণিঝড়টা কিভাবে মোকাবেলা করতে হবে, এটা আমার দক্ষতা। এটাই প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে আমার কি হবে বলতো, বিজ্ঞানটাই উপলব্ধি হয়। তোমরা এর আগে বিভিন্ন জীব ও জড়বস্তু সম্পর্কে জেনেছো, আবার নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধেও জেনেছো। কিভাবে বৃষ্টি হয়, এটা তোমরা কিন্তু পঞ্চম শ্রেণীতে পড়ছো। ঠিক আছে, পঞ্চম শ্রেণীতে যারা পড়ছো তোমরা জানো কিভাবে বৃষ্টি হয়, উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে ইত্যাদি। এসব কিন্তু বিজ্ঞানের একটা অংশ। তবে প্রকৃতি সম্পর্কে যে জ্ঞান বা তত্ত্ব উপলব্ধি বিজ্ঞান নয়, উপলব্ধি বিজ্ঞান নয়। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মন গড়া ব্যাখ্যা দেয়, তা বিজ্ঞানে হবে না। এই যে বললাম শুরুতে, তুমি যদি বিজ্ঞান নিয়ে তোমার নিজের মতো করে যদি একটা মন গড়া ব্যাখ্যা করো, তাহলে সেটা কি হবে না? বিজ্ঞান হবে না। বৈজ্ঞানিক জ্ঞান বলতে হয় তাকে যে পরীক্ষা পর্যবেক্ষণ করতে পেতে হবে, অথবা পরীক্ষা পর্যবেক্ষণ। তোমরা জানা হচ্ছে পঞ্চম শ্রেণীতে তোমাদের একটা অধ্যায় ছিল, ওইখানে কিন্তু আমরা বিজ্ঞান নিয়ে পর্যবেক্ষণ করতাম, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা। কেমন পরীক্ষা নিরীক্ষা করতে হবে? পরীক্ষা এবং আমরা পরীক্ষা করব প্লাস পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ করতে হতো, তাই না? হ্যাঁ। আচ্ছা, খেয়াল করো, পাওয়া তত্ত্ব আমরা সম্মোদিত হতে হবে। সো বৃষ্টি কিভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা অনেক আগে জেনেছো, ক্লাস 5 কিন্তু জেনেছো। খেয়াল করো যে এই জ্ঞান আসলে কিভাবে আমরা অর্জন করি, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, পর্যবেক্ষণ এবং যৌক্তিক চিন্তার মাধ্যমে আমরা হচ্ছে বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। বিজ্ঞানী জ্ঞান কিভাবে অর্জন করি বলো তো? আমরা পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং যৌক্তিক চিন্তার মাধ্যমে। সরি। বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনি দরকার বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি, মনোভাব, অর্থাৎ যৌক্তিকভাবে চিন্তা করা। তুমি যদি মনে করো যে না, না স্যার, আমি হচ্ছে ঢেউ, আমরা অনেকে আছি সমুদ্রতে ঢেউ, ঠিক আছে? তুমি যদি মনে করো না স্যার, এটা হচ্ছে ঢেউ এমনি সৃষ্টি হয়, এমনি সৃষ্টি হয়, এখানে কিন্তু প্রাকৃতিক কোনো কিছু কি নাই, বিজ্ঞানের কোনো কি নাই, অংশ নাই। এখন তুমি তো বললে তো হবে না, অবশ্যই আমাদেরকে যৌক্তিকভাবে কি করতে হবে, প্রমাণ করে তোমাকে দেখাতেই হবে যে যে তরঙ্গ যে সৃষ্টি হয়, এই যে তরঙ্গ ঢেউ যে সৃষ্টি হয়, এখানে কোনো বিজ্ঞানের কি নেই, অংশ নেই। ওইভাবে তোমাকে কিন্তু বিতর্ক তর্কের মাধ্যমে কিন্তু এটাকে তোমাকে কি করতে হবে, উপস্থাপন করতে হবে। আচ্ছা, একটু দেখি। অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করতে হবে, এই ক্ষেত্রে অনেকটা জরুরি। তোমরা যত আরো সামনে বড় হবে দেখবা, যখন 9-10 উঠবা, তোমাদেরকে অনেক এটা পরমাণু মডেল বলবে। কেমন? আমি একটু বলে রাখি, তোমার যদি কেউ থেকে থাকে, তাহলে রাদারফোর্ড রাদারফোর্ড পরমাণু মডেল এবং দেখবা বোর পরমাণু মডেল নামে দুজন বৈজ্ঞানিক পরমাণু মডেল তোমাদের ব্যাখ্যা করবে 9-10-এ। তাহলে দেখো তো,
যে রাদারফোর্ড স্যারের বা রাদারফোর্ড সাহেবের এখানে কিন্তু একটা ভুল ছিল, যার যে ভুলটা হচ্ছে কি বোর কি করে ফেলছে বলে ওটা কালেকশন করে রাখছে, বুঝছো? আচ্ছা, এবার আসো আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপ। এটা কিন্তু পঞ্চম শ্রেণী যদি বা পড়ছো তোমরা, অবশ্যই এটা তোমাদের কাছে নতুন কোনো কিছু না, আর একটু সহজ লাগবে। দেখো, প্রথমে তোমাকে কি করতে হবে, প্রশ্ন বা সমস্যা নির্বাচন করতে হবে। প্রশ্ন বা সমস্যা কি করতে হবে, নির্বাচন করতে হবে। এরপর বিদ্যমান তথ্য সংগ্রহ করতে হবে। বিদ্যমান তথ্য কি করতে হবে, সংগ্রহ করতে হবে। তুমি যে একটা প্রশ্ন করেছো, ওটার কি করতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে। সম্ভাব্য ফলাফল অনুমান। ফলাফল অনুমান, তাহলে কি করতে হবে? তারপর চতুর্থ ধাপ, পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি। আমি যেটা পরীক্ষা করব, কেমন, আমি যে একটা পরীক্ষা করব তার জন্য আমার কি কি উপাত্ত বা তথ্য লাগবে সেটা কিন্তু জানতে হবে। তারপর পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ মানে হচ্ছে অ্যানালাইসিস, ঠিক আছে? পর্যবেক্ষণ মানে হচ্ছে তুমি অনুধাবন করবে এটা। উপাত্ত সংগ্রহ, আমরা একটু চারটা দেখার চেষ্টা করি। তারপর দেখো, প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ। প্রাপ্ত উপাত্ত কি, বিশ্লেষণ। তারপর সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন এবং ফল প্রকাশ। এই কয়টা তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্নে কথা আসতে বলবে, কেমন? কথা আসতে বলবে, কথা আসতে বলবে, তাই এই চারটুকু একটু ভালো করে তোমাকে কি করতে বলতো, পড়তে হবে। এইগুলাকে বলা হয় বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ। আচ্ছা, আমাদের পার্ট এবার আসো 2 থেকে 3, আমাকে পরীক্ষণ করতে বলছে। পরীক্ষণ করতে হবে। এখন দেখো, পরীক্ষণ হলো কি বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। তাহলে পরীক্ষণ হলো কি বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা একজন বিজ্ঞানী প্রথমে জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করেন। আচ্ছা, যেমনটা দেখো, আমরা যে আগে, তোমরা হয়তো জানবা সামনে, আমাদের আগের যে আকাশটা, ঠিক আছে, এটা ধরো আকাশ, আমাদের স্কাই, এটা আমাদের আকাশ, কেমন, এটা আমাদের আকাশ। আগেকার, হ্যাঁ, আগেকার মানুষেরা কিন্তু চিন্তা করতে কি জানো, যে এই আগেকার মানুষের এই আকাশটা হচ্ছে আমাদের পৃথিবীর উপর একটা ডাকনা। চিন্তা করে দেখো, ডাকনা, আকাশটাকে মনে করতো ডাকনা। তাহলে দেখো তো, এই যুগ যুগ ধরে আমরা এখন ডিজিটাল যুগে আসছি, 2026 সালে আসছি। এখন কি কেউ যদি বলে যে আমাদের উপরে যে মানে বায়ুমণ্ডলটা আছে ওটা হচ্ছে একটা ঢাকনা, কেউ বিশ্বাস করবে? বলো তো। এবার আসো, কেন এখন তুমি তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার কিভাবে হলো তাহলে, আগে যে বলতো ঢাকনা এখন আমরা আকাশ বলতেছি। দেখো, একটা মানুষ কিন্তু বলছিল, কোনো না কোনো সময় একটা কিন্তু মানুষই বলছিল যে উপরে যে বায়ুমণ্ডল আছে ওটা হচ্ছে ডাকনা। সেই এই ডাকনাটাকে প্রমাণ করতে গিয়ে আরেকজন মানুষ বের হয়েছে, না এটা ডাকনা হতে পারে, নিশ্চয় অন্য কিছু। এই অন্য কিছু বের করার জন্য করতে করতে আমরা এই যুগে বা আমরা যখনই হচ্ছে এটা কি হয়েছে বলতো, সংকলিত হয়েছে, তখন থেকে এটা আকাশ নামে পরিচিত হয়েছে। বুঝতে পারছো? তার মানে একটা মানুষ থেকেই কিন্তু কি হয়েছে, তথ্যটা কিন্তু সূচনাই হয়েছিল। এটাই কিন্তু এখানে বলছে, কেমন, আনুমানিক সিদ্ধান্ত একটা গ্রহণ করা। পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে, সেটা তুমি নিজেও করতে পারো পরীক্ষণটা, না না ইনি যে, এখন তুমি যদি বলো যে স্যার 2+2=5, যেমন আসলে এটা হয় ম্যাথ কামসে অনেক সময় করা যায়, কিন্তু বাস্তবতা এটা, এটা কোনো ভ্যালু নাই, আছে কি, নাই তো। তুমি যখন বিশ্বাস করবে এটা, না, কেন করবে না, কারণ না স্যার আমার এটা পরীক্ষা করে দেখতে হবে আসলে কি হয় কি হয় না। যখন হবে না তখন না, আমরা এটা একমত যে এই মেথডটা দিয়ে আমরা কি করতে পারি না, আমরা এই ম্যাথটা সলভ করতে পারি না। বুঝতে পারছো? আচ্ছা, কোথায় যে এখন, আচ্ছা, পরবর্তী তিনি পরীক্ষণের মাধ্যমে ওই অনুমতি সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা, এই যে যাচাই বাছাই, এই যে যা বললাম সব কিছু তোমাকে যাচাই বাছাই করতে হবে। এবার আসো, পরীক্ষণ, বেঁচে থাকার জন্য আসলে গাছের পানি দরকার কিনা তা পরীক্ষা করতে হবে। তা কি করতে হবে, পরীক্ষা করতে হবে। আচ্ছা, এটা এটা হচ্ছে তোমরা নিজেরা একটু পড়বা, এটা নিজেরা একটু পড়বা। আসলে মানে উদ্ভিদ বৃদ্ধির জন্য, ঠিক আছে, উদ্ভিদের বৃদ্ধির জন্য আমাদের পানির প্রয়োজন কিনা। তোমরা কি জানো উদ্ভিদের বেঁচে থাকার কি কি প্রয়োজন? আলো প্রয়োজন। কি প্রয়োজন বলো তো? আলো প্রয়োজন, পানি প্রয়োজন, বায়ু প্রয়োজন। এই 3টা জিনিস কিন্তু উদ্ভিদের প্রয়োজন। এখন তুমি যদি বলো স্যার আমি পরীক্ষা করতে চাই
যে আদৌ কি আলো লাগে কিনা, আদৌ কি পানি লাগে কিনা, আদৌ কি বায়ু লাগে কিনা, এগুলো আমি পরীক্ষা করতে চাই। হ্যাঁ, করতে পারো, এটা তোমার পরীক্ষার একটি অংশ। ওকে, এবার আসো আমরা 4 থেকে 5 পার্টে যাই। সো পরিমাপের প্রয়োজনীয়তা, কেন আমরা পরিমাপের প্রয়োজনীয়তা আছে এটা ওয়ান স্টার দেওয়া যায় যে আমরা অনেক সময় জানা অজানা নানাবিধ ঘটনাকে আন্দাজ করে পরিমাপ করে থাকি। যেমন তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য কত, তুমি কখন স্কুলে রওনা দিবে, এই সকল ক্ষেত্রে আমরা কিন্তু একটু আন্দাজ করে থাকি। আমরা অনেকে বলি যে আমি হচ্ছে 9টায় বের হব, ধর তোমার 9টায় স্কুল হচ্ছে, আমি হচ্ছে 8টা ধরো 50-এ বের হব। তো অনেক সময় দেখবা তোমার তো 8টা 50-এ মুখে বলছো, তুমি বের হতে ধরো 8টা 55 হয়ে গেছে আর আন্দাজ একটা বলে দিছো, কিন্তু কাজ করছো আরেকটা। এই জন্য আমাদের সময়ের একটা কি আছে বলতো, প্রয়োজনীয়তা আছে, প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, কেন আছে? এই যে দেখো অনেক ক্ষেত্রে আমাদের হয় কি সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। মনে করো তুমি হচ্ছে সবজি খেতে গেছো, সবজি খেতে না, বাজারে গেছো। তো তুমি তাকে বলছো যে আমাকে হচ্ছে 1 কেজি কি দেন আলু, 1 কেজি হচ্ছে আলু দেন। এখন তোমাকে ধরো দিছে হচ্ছে 900 গ্রাম। আমরা গ্রাম তো বুঝি নাই, কি 1 কেজি মানে হচ্ছে কত, 1000, 1000 কত 1000 গ্রাম, তাই না? 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে তোমাকে দিচ্ছে 900 গ্রাম। এখন দেখো তো তোমাকে ঠকাইছে বা তুমি ঠকাই গেছো কিনা, তোমাকে অল্প দিয়েছে কিনা বলো তো, তোমাকে অল্প দিয়েছে কিনা আলুটা, বলো তো? হ্যাঁ, তোমাকে কিন্তু 100 গ্রাম কম দিয়েছে। এই জন্য আমাদের প্রয়োজনীয়তা আমাদের অনেকটা গুরুত্বপূর্ণ নিত্যদিনে। এই যে এই কথাগুলো বলছে, বাজার থেকে চাল, তারপর ডাল কিনতে, জামা কাপড় কিনতে, এগুলাই, বুঝছো? এগুলাই বলছে, যা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, এখানে কি বলছে দেখো, পরিমাপের একক, পরিমাপের কি বলতো একক, এটাই কিন্তু একদম 30 দেওয়া যায়, বুঝছি। দেখো একটু, এই ক্ষেত্রে হয়তো দেখবে একজন শিক্ষার্থী বলল যে রশিটির দৈর্ঘ্য তার হাতে 16 হাত। অন্য একজন শিক্ষার্থী বলল রশিটি তার হাতে 17 হাত। এবার আসো, কেন আসলে 16 হাত হলো, কেন আসলে 17 হাত হলো? অনেকের দেখবা শারীরিক গঠন দিক দেখতে অনেকের হাত হচ্ছে বড় আর অনেকের হাত হচ্ছে ছোট। ছোট যেহেতু তার কাছে 17টা লাগবে, এভাবে তো আসবে তাই না? যার যেহেতু বড় তার কাছে কমে আসবে। এটাই হচ্ছে তার কি বলতো একটা সলিউশন, কিন্তু আদৌ কি বাস্তবে হয়? দেখো তো কি বলছে, কোনো কিছু পরিমাপ করার জন্য একটা সুবিধাজনক পরিমাণকে আমরা আদর্শ হিসেবে কি করি, নিতে হয়। কোনো একটি সুবিধাজনক ক্ষুদ্র অংশকে আমরা আদর্শ হিসেবে কি করব, হিসেব গণনা করব। এই আদর্শ অংশের পরিমাণই পরিমাপের একক। এখন দৈর্ঘ্য পরিমাপের একক কি, দৈর্ঘ্য। দৈর্ঘ্য পরিমাপকে সুবিধাজনক আমরা দৈর্ঘ্য বর পরিমাপের কি ধরবো, আমরা সুবিধাজনক বর ধরবো, এটাই বলছে। যেমন আমরা দৈর্ঘ্য পরিমাপে কি বলতো, মিটার। মিটার না, দৈর্ঘ্য পরিমাপের একক আমাদের মিটার। আয়তনের ক্ষেত্রে আমরা কি বলি, তরল, তাই না? তারপর হচ্ছে কোনো একটু বরের ক্ষেত্রে আমরা গ্রাম কি করি, এই এককগুলো আমরা ব্যবহার করি। অর্থাৎ দৈর্ঘ্যের ক্ষেত্রে মিটার, তরলের ক্ষেত্রে আমরা কি বলবো, লিটার বলবো, তারপর হচ্ছে কি গ্রাম। এই তিনটা আমরা গণিত ম্যাথে শিখছি, নিশ্চয়ই শিখে আসছি। এবার একটু আসো মৌলিক এবং যৌগিক একক। মৌলিক একক মানে দেখো, মৌলিক, আমরা মৌলিক সংখ্যা পড়ছি না? অর্থাৎ এখানে যে একটা বস্তু থাকবে, কেমন, যে একটা বস্তু থাকবে, এখন এই বস্তু ছাড়া কোনো কিছু থাকবে না, শুধু এই বস্তুটা থাকবে, এই বস্তুটাই থাকবে। এটাকে আমরা কি বলি দেখো, মৌলিক সংখ্যা বলো বা মৌলিক এককই বলো। এখন যৌগিক একক কি, যেহেতু যৌগিক একক হচ্ছে কি, ধরো একটা, এই যেটাকে আমি ধরো 1, কেমন, একটু বলে, এখানে 1 এইভাবে লেখা যায়, হ্যাঁ, ইতালিক ভাষা এইভাবেও লেখা যাচ্ছে, যাচ্ছে না? হ্যাঁ, তার আমার একটা সংখ্যার অনেকগুলো রূপ আছে, ওইটাকে তুমি কি এটা রাখতে পারো, যৌগিক। তাহলে যৌগিক, বুঝতে পারছো, যৌগিক মানে একাধিক থাকবে, মৌলিক মানে আমার একটাই থাকবে, কেমন? আচ্ছা, তাহলে দেখো রাশি কি, আমরা যা কিছু পরিমাপ করি তাকে হচ্ছে আমরা কি বলি, রাশি বলি। যেমন টেবিলের দৈর্ঘ্য হচ্ছে একটি রাশি, উচ্চতা একটি রাশি। তো এই সব কিছু রাশি মিলে আমাদের কি করতে হয়, পরিমাপ করতে হয়। আচ্ছা, হ্যাঁ, কি বলছে, দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক। বিদ্যুৎ প্রবাহ মানে হচ্ছে কারেন্ট, কেমন, কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাপমাত্রার একক কি, আমরা কেলভিন। সময়ের একক কি, আমরা সেকেন্ড। ভরের একক কি, আমরা গ্রাম ধর, গ্রাম বা কেজি দুইটাই করা যায়। দৈর্ঘ্যের একক কি, আমাদের দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, বুঝছি। আচ্ছা, দৈর্ঘ্য পরিমাপ এটাকে বলা হয়, এই 7টি এককে আমরা মৌলিক একক বলা হয়।
এখন মৌলিক একক কয়টি? 7টি। মৌলিক একক কয়টি? 7টি। যেমন কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তারপর হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মানে কারেন্ট, তারপর হচ্ছে আলোক, তারপর হচ্ছে পদার্থের পরিমাণ। এই কয়টা পেলাম বলতো? 7টা পেলাম। তো 7টাকে কি বলা হয়? মৌলিক একক ধরা হয়। ওকে, আচ্ছা, এবার আসো আমরা এককের আন্তর্জাতিক পদ্ধতি পড়ার চেষ্টা করব। কোনো কিছু পরিমাণ নির্ণয়ের বিভিন্ন একক পদ্ধতি প্রচলিত আছে। যেমন তোমার উচ্চতা কত, যেমন তোমার বিভিন্ন হতে পারে। তো সাধারণত আমরা বলি 5 ফুট 4 ইঞ্চি। ধরো তোমার উচ্চতা বলছো আর কি, বুঝে বললাম 5 ফুট 4 ইঞ্চি। ধরো তোমার জন্ম নিবন্ধন ফর 5 ফুটে তুমি লিখছো আমি 1 মিটার এত সেন্টিমিটার, তাহলে দুটোই ভিন্ন হলো না? না, দুটোই ভিন্ন হলো। এটা ফুটের ক্ষেত্রে ঠিক আছে, মিটারের ক্ষেত্রে এটাও ঠিক আছে। অর্থাৎ এর আসলে মানেটা কি? আসলে একই পরিমাপের জন্য আমরা কিন্তু প্রচলিত বিভিন্ন একক পদ্ধতি ব্যবহার করে থাকি। তো অনেকে আমরা আহ, এটা কি হচ্ছে কি MKS, এটা হচ্ছে MKS, অর্থাৎ মিটার কিলোগ্রাম, তারপর হচ্ছে তোমার সেকেন্ড, মিটার কিলোগ্রাম সেকেন্ড, MKS। এটা দিয়ে কি বলা হয়? মিটার কিলোগ্রাম সেকেন্ড। তা আবার আছে কি দেখো, এপিএস। এপিএস মানে কি? ফুট পাউন্ড সেকেন্ড, ফুট পাউন্ড সেকেন্ড। সিজিএস আমরা ম্যাক্সিমাম সিজিএসই ব্যবহার করব, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। বুঝছো? এটা আমার সিজিএস। সিজিএস তোমরা হচ্ছে বড় হলে সিজিএস দিয়ে বেশি করবা তোমরা, এটা কিন্তু মাথা রাখবা। আমরা সিজিএস দিয়ে হচ্ছে বেশি কি করব? ম্যাথ করব। ওকে, তো এগুলো পদ্ধতি নামে পরিচিত। দীর্ঘকাল ধরে পৃথিবীর বিভিন্ন দেশে একই পদ্ধতি কি হয়? ব্যবহৃত হয়ে আসছে। সেটা দেখো কত সাল থেকে? 1960 সাল থেকে পৃথিবীর সকল দেশের একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহার করার সিদ্ধান্ত গৃহীত হয়। এটাকে বলা হয় SI বা ইন্টারন্যাশনাল সিস্টেম ইউনিট। বুঝছি? আচ্ছা, আমরা হচ্ছে সিজিএস এবং হচ্ছে আরেকটা কি MKS, এই পদ্ধতি দুটো ব্যবহার করব। আরেকটা হচ্ছে সিজিএস। এই দুইটা পদ্ধতি আমরা খুব বেশি ব্যবহার করব, মাথা রাখবা। ওকে, এখানে দেখো আমাদের এখানে লিখছে, সুন্দর করে লিখে দিছে যে শুরুতে যেটা বলছিলাম, দৈর্ঘ্যের একক মিটার, বরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুতের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এবং আলোক উজ্জ্বল হচ্ছে ক্যান্ডেলা, পদার্থের পরিমাপের একক হচ্ছে কি? মোল। সো এগুলো হচ্ছে বর্তমান SI এককের কি বলতো? মৌলিক একক। মৌলিক কি বলতো? একক। আচ্ছা, এখন দেখি আমরা দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের বর্তমান একক হচ্ছে কি? মিটার। যেমন বিজ্ঞানী 1875 সালে একত্রে বসে দৈর্ঘ্যের 1 মিটারের পরিমাণ তারা কি করে নির্ণয় করে? তারা প্লাটিনাম এবং ইউরেনিয়াম নামক দুটি ধাতু তৈরি করেন। কি করে বলতো? দুটি তৈরি করে। আচ্ছা, এখন তোমাদের কাছে প্লাটিনাম এবং হচ্ছে ইউরেনিয়াম, তাই না? সো প্লাটিনাম হচ্ছে পিটি, প্লাটিনাম হচ্ছে পিটি এবং ইউরেডিয়াম। তোমরা হচ্ছে যারা নতুন ক্লাসটা করবো তোমাদের জন্য একটু হয়তো একটু কঠিন লাগতে পারে। তো এটাকে বলা হয় ইরিডিয়াম এবং হচ্ছে প্লাটিনিয়াম। এইটুকু জানো, ঠিক আছে? এইটুকু মাথায় রাখো। তোমরা যে 9-10 যখন উঠবা তখন তোমাদের কাছে এগুলো ইজি লাগবে। কেমন? আচ্ছা, তো মিশ্রিত ধাতুর তৈরি দণ্ডের দুই প্রান্তের দুটি কি হয়? দাগ নেয়। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুটি দাগের মধ্য দূরত্বকে আমরা তার 1 মিটার ধরা হয়। এই যে 1 মিটার কাকে ধরা হয় এটা দেখবা পরীক্ষায় দিয়ে দেবে। এটা একদম পুরা 4 স্টার, এটা তোমাকে পরীক্ষায় দিয়ে দেবে 1 মিটার কি তাকে কিভাবে গণনা করেছে। এখান থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুটি নির্দিষ্ট দাগে মধ্যবর্তী দূরত্ব থেকে আমরা 1 মিটার নির্ধারণ করেছি, এটা তোমাকে দিয়েই দেবে। আচ্ছা, এগুলো কিন্তু আমরা পড়ে আসছি ম্যাথে। যেমনটা দেখো আমাদের 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এগুলো কিন্তু আমরা পড়ে আসছি। আচ্ছা, দেখো বরের একক, আমরা বরের একক হচ্ছে আমরা কি পড়বো? বরের একক হচ্ছে কিলোগ্রাম। কেমন? সংক্ষেপে এটাকে কি বলা হয়? কেজি বলা হয়েছে কিলোগ্রাম। যেমন দেখো যে আমরা কম বরের জন্য গ্রাম ব্যবহার করব, বেশি বরের জন্য হচ্ছে কুইন্টাল এবং মেট্রিক টন। আমরা হচ্ছে এই বড় বড় কতগুলো হচ্ছে ট্রাক যাই, এগুলো হচ্ছে মেট্রিক টন এবং কুইন্টাল হিসেবে কাউন্ট করা হয়। যেমন 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল, তোমাদের ম্যাথে ছিল কিন্তু এগুলা। 1 কুইন্টাল সমান 1000 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 1 গ্রাম সমান কি বলতো? 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম।
এই চারটুকু কি তোমাদের ম্যাথের জন্য অনেকটা ইম্পর্টেন্ট এবং তোমরা পরেও আসছো। এবার একটু আসো আমরা সময়ের একক দেখার চেষ্টা করব। যেহেতু আমরা এখন জেনে আসছি সময়ের একক কি বলতো সেকেন্ড, একটু দাগায় ফেলবা কেমন, যেমন মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর ইত্যাদি কিন্তু আমরা সময় হিসাবে কাউন্ট করে থাকি। যেমন 24 ভাগের 1 ভাগ হলো ঘন্টা, 1 ঘন্টা 60 ভাগের 1 ভাগ হলো 1 মিনিট, 1 মিনিটের 60 ভাগের 1 ভাগ হলো কি বলতো আমার সেকেন্ড। ঠিক আছে, যেমনটা দেখো আমার একদিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, এগুলো কিন্তু আমরা জেনে আসছি না। গুড, আশা করছি আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বুঝতে পারবে। আচ্ছা, যেমনটা দেখো আমাদের এই উদাহরণটা চেষ্টা করবো আমরা দৈর্ঘ্য ভর পরিমাপের সঠিক নিয়ম। তুমি যদি কোনো কিছু এখানে দেখো এটাকে কেন আসলে সঠিক পদ্ধতি বলা হয়েছে বা ভুল পদ্ধতি বলা হয়েছে। দেখো এখানে যেহেতু আমার এটা ধরো এ পয়েন্ট, এটা ধরো আমার বি পয়েন্ট এবং এটা হচ্ছে আমার ধরো 0 পয়েন্ট। এই যে 0 পয়েন্টে যেখানে তোমার হচ্ছে কাউন্টটা করতেছে বা এটা হচ্ছে দেখার চেষ্টা করতেছে একটু সুদ আছে কিনা দেখো তো, তোমার রাইট আছে কিনা দেখো তো, এই যে দেখি এটা রাইট আছে কিনা। হ্যাঁ, এবার তুমি যেহেতু এ পয়েন্টে দেখতেছো তোমার অ্যাঙ্গেলটা কি হবে, একটু কোনাকুনি হচ্ছে, হচ্ছে না? তো তুমি যখন বি অ্যাঙ্গেল থেকে দেখতেছো এটাও কোনাকুনি হচ্ছে, তুমি কি সঠিক রেজাল্ট পাবে? তাই অবশ্যই স্কেল পরিমাপ বা কোনো কিছু পরিমাপ করার সময় খেয়াল রাখতে হবে যে সঠিক অবস্থানের ক্ষেত্রে, কিসের অবস্থান, সঠিক অবস্থানের ক্ষেত্রে তোমাকে কি রাখতে হবে, অবশ্যই এটা আমাকে রাখতে হবে। আচ্ছা, একটু দেখো কি বলছে এখন আমরা পরিমাপ বলছে, তোমাদের এগুলো হচ্ছে আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারবো, দেখাবো তোমাদেরকে যে আমরা এখন দেখি আমাদের লাগবে কিনা। যেমনটা হচ্ছে আমরা আয়তাকার ক্ষেত্রফলের ক্ষেত্রে কি বলতো দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ কি বলতো প্রস্থ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের ক্ষেত্রে। তাহলে আয়তনের ক্ষেত্রে কি হবে, আমাদের হবে ক্ষেত্রফল গুণ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই তিনটা আমাকে কি করতে হবে, আয়তন দিয়ে আমাকে গুণ করতে হবে। আচ্ছা, হ্যাঁ, তোমরা যদি চাও এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল, তোমরা যদি চাও আমি ওদের প্র্যাকটিক্যালটা তোমাদের দেখাতে পারবো। তোমরা হচ্ছে আমাকে কি জানাবে যে স্যার আমাদেরকে ওই এই প্র্যাকটিক্যালটা আমাদেরকে কি করেন কমেন্টে তোমরা জানাবা আমাদের দেখা। ঠিক আছে, আচ্ছা, এখানে সবগুলো প্র্যাকটিক্যাল আছে, এখানে সবগুলো দেখাতে হবে এগুলা। আচ্ছা চলো তো আমরা একটু একটু আমরা এই অধ্যায় শেষে আমরা কি জানতে পেরেছি একটু জাস্ট চেষ্টা করি যে আসলে আমাদের সঠিক পরিমাপের প্রয়োজন আছে। আমরা একটা জানা আদর্শ অংশকে কি করি, পরিমাপের একক হিসেবে কাউন্ট করি। যেমন মৌলিক একক কয়টি, 7টি। তাহলে একাধিক মৌলিক সেটাকে আমরা যৌগিক একক বলে থাকি। তাহলে বরের একক কি, বরের একক কিলোগ্রাম না, বরের একক কি বলতো কিলোগ্রাম। তাহলে এখন যৌগিক একক খেয়াল করো, কেজি, এম্পিয়ার, ক্যালেন্ডার, এগুলো কিন্তু আমার সবগুলো মৌলিক, সবগুলো কি বলতো মৌলিক না, সবগুলো মৌলিক, সবগুলো আমার কি বলতো মৌলিক। তাহলে এই যে বর্গমিটার কিভাবে হলো দেখো, মিটার গুণ মিটার, ই একটা মৌলিক রাশি, ই একটা মৌলিক রাশি, তাহলে দুইটা মৌলিক রাশি মিলে আমার কি হচ্ছে বলতো বর্গ মিটার হচ্ছে না, বুঝতে পারছো? এই জন্য এটাকে বলা হয় বর্গমিটারটা কি বলতো আমার যৌগিক রাশি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো দেখো তো তোমার এখানে ঘন সেন্টিমিটার দেওয়া আছে এবং এটাও ঘন সেন্টিমিটার দেওয়া আছে, তার পাতা ফেলার উচ্চতা দেওয়া আছে এবং এটার উচ্চতা দেওয়া আছে। তোমাকে আয়তন বের করতে হবে। আয়তন বের করার সময় কি, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ কি বলতো আমার উচ্চতা, তাই না? এটা দিয়ে আমরা কি করতে পারবো বলতো, আয়তন বের করতে পারবো। ওকে, আচ্ছা একটু দেখো তো এসআই এককের পদ্ধতি দৈর্ঘ্যের একক পরিমাপের প্রয়োজন কেন হয়, দেখালাম তোমাকে। তো গড়ের প্রস্থ, তো তোমার ক্ষেত্রফল 40 বর্গমিটার দেওয়া আছে, দৈর্ঘ্য 10 মিটার দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল ধরে নাও এ, এ সমান কত 40 স্কোয়ার বর্গমিটার, তাহলে মিটার সরিটা মিটার স্কোয়ার হবে। তাহলে দৈর্ঘ্য তোমার লেন্থ দেওয়া আছে কত 10। তাহলে আমরা জানি এ ইকুয়াল কি বলতো এল ইন্টু ডাব্লিউ, ধরো ডাব্লিউটা হচ্ছে আমার প্রস্থ, তাহলে একে কত 40 বা কত 10, আমার প্রস্থ কত হবে 4, প্রস্থ কত বলতো প্রস্থ হচ্ছে 4। এখন ফারহানার পড়ার ঘরের ফাঁকা জায়গা থাকা সম্ভব হবে কিনা এটা তোমাকে যাচাই বাছাই করে দেখতে হবে। কেন, কারণ তোমাকে এখানে বলছে কি, এখানে এই যে
তারপর টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার 50 সেন্টিমিটার। সেন্টিমিটারটাকে তোমাকে মিটার নিয়ে যেতে হবে। সেখান থেকে তোমার এই যে পুরা তার ঘর, কেমন, তার ঘর হচ্ছে 40 বর্গ মিটার। তাহলে তোমাকে দেখতে হবে তোমার টেবিলের টেবিলের ক্ষেত্রফল কত পাও। টেবিলের ক্ষেত্রফল থেকে তুমি যে 40 কি দিও বাদ দিবা, তখন তোমার দেখা যাবে যে হ্যাঁ আসলে ফাঁকা মানে ফাঁকা জায়গা এতটুকু থেকে যাবে। আচ্ছা, এখন এটা হচ্ছে তোমার ব্যাখ্যামূলক, এগুলো হচ্ছে ব্যাখ্যামূলক, ঠিক আছে? তোমরা এগুলো পারবা, ঠিক আছে? সো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে কেমন লাগলো তোমরা সব অবশ্যই কমেন্ট করে জানাবে। সো হচ্ছে আমি তো এখান থেকে হচ্ছে ক্লাস নিচ্ছি, সো এই স্ক্রিনে তোমাদের ভালো লাগতেছে কিনা বা এই স্ক্রিনে তোমাদের ক্লাসগুলো নিব কিনা একটু কমেন্ট করে জানাবা। আর তোমরা যারা নতুন, তোমাদের এরকম আরও গোছানো বিজ্ঞান বই পড়াটা তোমরা যদি পেতে চাও, ক্লাস পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটা কি রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো দেখা হবে কোনো আরেকটি নতুন ভিডিওতে।